হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব রিফ্র্যাকশন অফ লাইটের পার্ট 7, অর্থাৎ রিফ্র্যাকশন থ্রু প্রিজম। সেখানে করানো হয়েছিল আগের দিন টপিকের ক্ষেত্রে যে প্রিজম কী জিনিস, একটা 5টা তল দ্বারা গঠিত। তার মধ্যে এই দুটো তল হচ্ছে কি? প্রতিসারক তল, এটাকে বলা হয় ভূমি। এটা হচ্ছে প্রতিসারক তল, এটাকে বলা হয় ধার। মানে প্রতিসারক তল দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে এবং যে রেখাটা পাওয়া যাচ্ছে, এই রেখাটাকে বলা হয় কি? ধার। আর এই ধারের সাথে লম্ব হবে একটা সেকশন, ত্রিভুজাকৃতি তল কল্পনা করলে এটাকে বলা হয় কি? প্রধান ছেদ। আর এটাকে নিয়েই সমস্ত ছবিগুলো অঙ্কন করা হয় এভাবেই। মানে আমরা সাধারণত প্রধান ছেদকেই দেখাই সবসময়। ঠিক আছে, এরপরে এই প্রিজমের ক্ষেত্রে বলেছিলাম কি চ্যুতির পরিমাণ কত, অর্থাৎ কি আলো যেদিকে যাচ্ছে এবং যেদিক থেকে বের হলো তাদের মধ্যে কৌণিক ডিস্টেন্স কত। চ্যুতি কোণের মান কত ছিল? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1 হচ্ছে কি প্রথম প্রতিসারক তলে আপাতন কোণ, I2 নির্গমন কোণ, এ প্রতিসারক কোণ, অর্থাৎ এই কোণটা দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ, এবং এ হচ্ছে প্রথম প্রতিসারক তলে প্রতিসিত কোণ এবং দ্বিতীয় প্রতিসারক তলে আপাতন কোণের সমষ্টির সমান, অর্থাৎ R1 প্লাস R2। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি বলেছিলাম যে I1 প্লাস I2 হবে, অর্থাৎ কি আপাতন কোণ এবং নির্গমন কোণ হচ্ছে কি সমান, আর হচ্ছে কি R1 সমান R2। এবং এখান থেকেই ড্র করেছিলাম কি যেই সমীকরণটা মিউ ইকুয়াল টু সাইন ডেল এম প্লাস এ বাই টু সাইন এ বাই টু, এটা হচ্ছে কি প্রতিসারাঙ্ক, ন্যূনতম চ্যুতি এবং প্রতিসারক কোণের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা প্রায় দেওয়া হয়, এটাও দেওয়া হয়, দুটো জিনিসকে খুব আবার রিপিট করা হয়। এখান থেকে বের করেছিলাম কত? ডেল এম ইকুয়াল টু 2 সাইন ইনভার্স মিউ সাইন এ বাই টু মাইনাস এ। দেখো এখান থেকে আবার দুটো কোশ্চেন হতে পারে, কেমন? যেটা প্রিজমকে বায়ুতে না রেখে জলে রাখলে কি হবে? প্রিজমটি বায়ুর পরিবর্তে জলে ডোবালে ন্যূনতম চ্যুতির কি পরিবর্তন হবে? তাহলে এই মুহূর্তে কোথায় আছে? ধরুন বায়ুতে ডুবে আছে, আমরা সব বায়ুতে ডুবে আছি। বায়ু ক্ষেত্রে হচ্ছে কি মিউ ইকুয়াল টু ডেল এম ইকুয়াল টু 2 সাইন ইনভার্স মিউ সাইন এ বাই 2 মাইনাস এ। আবার আমরা জানি দেখো যে মিউ হচ্ছে কি ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা মনে আছে নিশ্চয়ই, তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট। এটা একটা সমীকরণ আছে। এরপর দেখো এই মিউয়ের মানটা, মিউটা কি ছিল? যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক বা কাঁচের বা প্রিজমের প্রতিসারাঙ্ক। তাহলে আমি যখন জলে ডোবাচ্ছি তখন কী নেব? জলের সাপেক্ষে নেব, জলের সাপেক্ষে নেব। তাহলে জলের সাপেক্ষে কত হবে? জলের সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক কত হবে? দেখো এটা হবে কত? জলের প্রতিসারাঙ্ক অর্থাৎ কি মিউ ওয়াটার, আর ঠিক মিউ প্রিজম বলতে কি গ্লাস, কত হবে? 3/2। জলের কথা হচ্ছে 4/3 ধরলাম, কথা হচ্ছে 9/8 লেস দেন 1। আর এখানে কত ছিল? মিউটা কত ছিল? গ্রেটার দেন 1, অর্থাৎ কি বায়ুর সাপেক্ষে কত হবে? অর্থাৎ কি মিউ ওয়াটার
টু প্রিজম কত আসছে 9 এর 8, সরি গ্রেটার দেন 1 হচ্ছে কিন্তু কম, 9 এর 8। আর মিউ AR2 প্রিজম কত হচ্ছে 3/2, অর্থাৎ কি 1.5-এর কাছাকাছি। এর অর্থ হচ্ছে কি মিউ AR প্রিজম গ্রেটার দেন মিউ ডাব্লু প্রিজম। তাহলে দেখো তো এই মিউ এর মানটা যদি কমে যায়, মিউ এর মানটা কমে যাওয়া অর্থাৎ কি এই মানটা পুরো কমে যাওয়া, আর এই মানটা কমে যাওয়া মানে কি সাইনের দেখো আমি জানি কি সর্বোচ্চ মান কত 1, সেটা কখন হয় 90 ডিগ্রির ক্ষেত্রে 1 হয়। তাহলে এই মানটা যদি 90 ডিগ্রির জন্য যদি 1 সর্বোচ্চ হয়, তাহলে এই মানটা কমে যাওয়া মানে হচ্ছে কত 1-এর জায়গায় কত আসবে √3/2 আসতে পারে বা আরও কম আসতে পারে। তাহলে এই মানটাও কম হওয়া মানে হচ্ছে কি এই মানটা আলটিমেটলি কম হবে, আর আলটিমেট কম হওয়া মানে হচ্ছে কি ডেল এম এর মানটা কমে যাবে। তাহলে কী হবে মিউ এর মান কম হয়ে যাওয়ায় কী হবে চ্যুতির পরিমাণ কমে যাবে। মিউ এর মান কমে যাওয়ায় চ্যুতির মান কমে যাবে। ঠিক আছে, একই কেস ঘটবে কখন যদি রেড লাইট আর ব্লু লাইট ইউজ করা হয়। রেড লাইট আর ব্লু লাইট আমাকে দেখব কার ক্ষেত্রে মিউর মান বেশি, কার ক্ষেত্রে মিউর মান কম। এটা নোট করো। আমরা যেমন জানি কি যে সম্পর্কটা কি যে মিউ = a+b/λ²। এটা মনে আছে, এটা কোচি ইকুয়েশন, যেখানে হচ্ছে কি মিউ এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, বা এটাকে আমি সিম্পলিফাই করে যদি লিখি এরকম করে যে মিউ প্রপোর্শনাল টু 1/λ² লিখলাম, ধরুন এভাবেই লিখলাম। সেক্ষেত্রে দেখো যার ল্যামডা বেশি তার মিউ কম, আর যার ল্যামডা কম তার মিউ বেশি। তাহলে যদি বলা হয় লাল এবং বেগুনির জন্য কার ক্ষেত্রে চ্যুতির মান বেশি, কার ক্ষেত্রে চ্যুতির মান কম, সেক্ষেত্রে একটা প্রিজমের ক্ষেত্রে এই মানটা ফিক্সড, এই মানটাও ফিক্সড। তাহলে কার উপর ডিপেন্ড করছে মিউ এর উপরে। তো মিউ কার বেশি হবে, লাল আলোর ক্ষেত্রে কম হবে, আর বেগুনি ক্ষেত্রে মিউ বেশি হবে, কারণ কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে মিউ এর মান কম হবে, সেক্ষেত্রে মিউ এর মান কমে যাওয়ায় চ্যুতির মান কমে যাবে। অর্থাৎ কি লাল আলোর ক্ষেত্রে চ্যুতির মানটা কম, বেগুনি আলোর ক্ষেত্রে চ্যুতির মানটা বেশি। মনে থাকবে, এই দুটো পয়েন্টই নোট করে নেবে, এমসিকিউর জন্য অবশ্যই পড়তে পারে। ঠিক আছে, লাল আলোর জন্য মিউ এর মান কম, তাই চ্যুতির মান কম। এটা কখন হবে আমি কম্প্যারিজন করছি কার লাল আর ভায়োলেটের মধ্যে, বেগুনির মধ্যে। সেক্ষেত্রে কী দেখাচ্ছে যে মিউ = a+b/λ², যেখানে হচ্ছে কি এ বি ধ্রুবক, এখানে এ আর এর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে কি প্রতিসারক কোণ বা প্রিজম অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে কি একটা ধ্রুবক, নির্দিষ্ট মায়ের ক্ষেত্রে ধ্রুবক। সেক্ষেত্রে কথা হবে ল্যামডা ডেট হচ্ছে কি ল্যামডা ভায়োলেটের থেকে বেশি, বেগুনের থেকে বেশি, তাই মিউ ভায়োলেট অর্থাৎ কি বেগুনির জন্য প্রতিসারাঙ্ক রেডের জন্য প্রতিসারাঙ্ক থেকে বেশি হবে, আর তার জন্য কি হবে লালের ক্ষেত্রে চ্যুতির মানটা কম হবে। সেজন্য কী লেখা হয়েছে যার জন্য মিউর মান কম হবে তার জন্য কী হবে চ্যুতির মান কম হবে, আর যার জন্য বেশি হবে তার জন্য বেশি হবে। এরপর দেখো নেক্সট পয়েন্ট ছিল কোনটা, যে এটা কী ছিল, যদি তোমাকে ডেল এম এর মান বলে দেয়, ঠিক আছে, সেখান থেকে যদি প্রিজম কোণের মান বের করতে দেয় ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারি, বা অনেক সময় প্রমাণ দিয়ে দিতে পারে, প্রমাণ করে এটা সমান এটা। এবার থিন প্রিজম বলতে কি পাতলা প্রিজম একটা বলেছিলাম, যেটা হচ্ছে কি যার অ্যাঙ্গেলটা এর মানটা কত হবে <10, এ হচ্ছে 10 ডিগ্রি থেকে কম, সেটা হচ্ছে থিন প্রিজম। যে প্রিজমের প্রতিসারক কোণের মান 10 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় থিন প্রিজম, এবং সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতির মান বের করছিলাম কত ডেল = μ-1/a, এবং সেখানে ধরা হয়েছিল কি I1 R1 R2 R1 সবই হচ্ছে কি ক্ষুদ্র, কি I1 I2 সবই হচ্ছে ক্ষুদ্র। এরপর দেখো কেসটা হচ্ছে এরকম টাইপের যে আমি তো ধরলাম সবই ক্ষুদ্র, মানলাম যে এ ক্ষুদ্র, এটা ক্ষুদ্র প্রিজম, এটা লম্ব,
আমি এখানে আইটাকে ক্ষুদ্র ধরেছিলাম, সেক্ষেত্রে কেউ জিজ্ঞাসাও করেনি যে স্যার আইটা ক্ষুদ্র হলে হতেও পারে, নাও হতেও পারে, তো তাই নয় কি? আয়ের মানটা যদি এরকম হয়, এটা যদি আই হয়, আপাতন কোণ হয়, রশ্মি এরকম যায়, তো এটা হয়তো আই ওয়ান, এটাকে তো ক্ষুদ্র বলতে পারছি না। সেক্ষেত্রে কি হবে? আশা করি এগুলো পড়েছো। এরপর দেখো আমি এই কেসটাতে যাব, নোট করে নাম যেগুলো নোট করা আছে। এরপর দেখো, প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে মোট চ্যুতির মান এটা। এটা কোন কেসটা বললাম? যদি I1 I2 R1 R2 ক্ষুদ্র না হয়, সেই কেসটা। কারণ ক্ষুদ্র হবে তার কোনো মানে নেই। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে আমরা কী জানি? পাতলা প্রিজমের ক্ষেত্রে কি হয়? ক্ষেত্রে দেখো এ এবং ডেল্টা, এটা হচ্ছে কি এই দুটি ক্ষুদ্র হবে। ক্ষুদ্র হবে কি না? কারণ পাতলা প্রিজম মানে কি? খুব সরু ফলক, সেক্ষেত্রে চ্যুতির মানটা কম হবে। আর এই মানটাও কি কম? দুটোই কম, এই দুটো কম সবসময়। এবার হচ্ছে I1 I2, যেখানে হচ্ছে কি I1 হচ্ছে আপাতন কোণ, প্রথম প্রতিসারক তলে আপাতন কোণ। আমরা কি জানি? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে কি জেনারেল ফর্ম, তাই তো? কোনো অসুবিধা? আবার কি জানি যে এ ইকুয়াল টু R1 প্লাস R2, যেখানে এ হচ্ছে কি I2 হচ্ছে নির্গমন কোণ, R1 R2 কি হচ্ছে R1 ও R2 প্রথম ও দ্বিতীয় প্রতিসারক তলের কি কোণ? এটা প্রতিসরণ কোণ। তাহলে প্রথম ও দ্বিতীয় প্রতিসারক তলের, তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে? দেখো এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, তলের প্রতিসরণ কোণ ও আপাতন কোণ। R1 R2 প্রথম দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ ও আপাতন কোণ, তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, আর এর ক্ষেত্রে হচ্ছে কি আপাতন কোণ। বা তোমার লিখবে কি R1 হচ্ছে কি প্রথম প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় প্রতিসারক তলের আপাতন কোণ, আর I2 হচ্ছে নির্গমন কোণ। এবার দেখো তো, এটা হচ্ছে কি পাতলা প্রিজম, এখানে I1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে I2, এটা এ। সেক্ষেত্রে যদি উপাদানের প্রতিসরাঙ্ক মিউ হয়, তাহলে আমি লিখতে পারি তো যে সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1 লেখা যাবে, কোনো অসুবিধা? আর লিখতে পারি কি এখানে ক্ষেত্রে মিউ সাইন R2 ইকুয়াল টু সাইন I2 লেখা যাবে তো এক্ষেত্রে? কোনো অসুবিধা? এরপর দেখো আমি এখান থেকে দেখো দুটো মান বের করে নেবো। আমি এই কোয়েশ্চেনটাকে নিয়ে কাজ করছি। কথা আসছে মিউ সাইন R2 বলতে কত লিখবো? এ মাইনাস R1 লিখতে পারি। R2 ইকুয়াল টু এ মাইনাস R1, R2 ইকুয়াল টু এ মাইনাস R1, এটা ইউজ করলাম। আর এখানে কি লিখবো? সাইন I2 পরিবর্তে কী লিখবো? এখান থেকে I2 কে লিখতে পারি যে ডেল্টা
I2 ইকুয়াল টু কত লেখাবো ডেল্টা প্লাস এ মাইনাস I1 লিখতে পারি। এটা 3 নাম্বার ইকুয়েশন দাও, 2 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। কত হবে এটা ডেল্টা প্লাস এ মাইনাস I1। তোমার হচ্ছে I1টা শুধুমাত্র গিভেন, আর এটা আমার উপর নির্ভর করছে আমি কত কোণে প্রিজমটাকে মানে রশ্মিটাকে আপাতন করব, ঠিক আছে, এটা আমার উপর নির্ভরশীল। সেজন্য কী হবে আমি প্রমাণটা রেখেছি কোনটা I1 এর রেসপেক্টে। এখানে ফর্মুলাটা ইউজ হলো কথা হচ্ছে মিউ, দেখো সাইন এ কস R1 মাইনাস মিউ সাইন R1 কস এ লিখে যাবে ইকুয়াল টু এটা কথা হবে সাইন ডেল্টা প্লাস এ কস I1 করতে পারি। তো এটাকে ধরলাম কি এ, এটাকে বি, তাহলে সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা মাইনাস সাইন I1 কস ডেল্টা প্লাস এ। এবার হচ্ছে কি পাতলা প্রিজমের ক্ষেত্রে কী বলেছি যে এ এবং ডেল্টা ক্ষুদ্র, তাহলে এ ও ডেল্টা ক্ষুদ্র হলে সাইন ডেল্টা প্লাস এ নিয়ার অ্যাবাউট কত লিখব এ প্লাস ডেল্টা, আর কস ডেল্টা প্লাস এ সমান কত লিখব নিয়ার অ্যাবাউট টু 1 লেখা যাবে। এখানে দেখো তো তাহলে এটা কী লিখবো আমি মিউ কস R1 মিউ এ কস R1 মাইনাস মিউ সাইন R1, কারণ এটা মানটা কত ধরবো নিয়ার অ্যাবাউট টু 1, কারণ থিটা ক্ষুদ্র হলে কস থিটার মান কত হয় 1 ধরা যায়, সমান এখান থেকে লিখবো এ প্লাস ডেল্টা, এ প্লাস ডেল্টা এটার মানটা কত লিখবো এ প্লাস ডেল্টা কস আই মাইনাস কত হবে এটা কত হবে 1 হবে সাইন I1 লেখা যাবে। এটা মানটা কত হলো নিয়ার অ্যাবাউট টু 1, নিয়ার অ্যাবাউট টু 1, এটা নিয়ার অ্যাবাউট টু কত হলো এ প্লাস ডেল্টা, এটা নিয়ার অ্যাবাউট টু 1, এটা নিয়ার অ্যাবাউট টু এ। 3 নাম্বার, এটাকে দাও 4 নাম্বার, এটাকে দাও 5 নাম্বার, এটাকে দাও 6 নাম্বার। এরপর আমার প্রবলেম হচ্ছে কি মিউ সাইন R1 আর সাইন I1, দেখো তো মিউ সাইন R1 ইকুয়াল টু সাইন I1, তাহলে কি এই দুটোকে ক্যান্সেল করতে পারি, তো দুটো একই চিহ্ন আছে, তাহলে এইটার এটা কাটতে পারে, কাটবে কি না, হ্যাঁ লিখে দাও ফ্রম কত 4 থাকলো পরে কি এটা পরে থাকলো এ প্লাস ডেল্টা মিউ এ কস R1 ইকুয়াল টু এ প্লাস ডেল্টা কস I1, এখানে এখনও R1 ঢুকে আছে, তাহলে এক্ষেত্রে আমাকে বের করতে হবে কি ডেল্টা মানটা, তাহলে কত আসছে দেখো তো এ প্লাস ডেল্টা ইকুয়াল টু মিউ এ কস R1 ডিভাইডেড বাই কত হবে কস I1 লিখতে পারি। এরপর দেখো R1টা কী লিখবো সমান আচ্ছা মিউ এ আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার R1 ডিভাইডেড বাই কস I1 লেখা যাবে। এরপর এখান দেখো তো সাইন R1 এর মান কত হবে সাইন আই বাই মিউ হবে, হবে কি না, তাহলে মানটা বসাও, অর্থাৎ কি এ প্লাস ডেল্টা ইকুয়াল টু মিউ এ ইন্টু কত আসছে আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার ডিভাইডেড বাই কস আই, এটা কি ফ্রম ইকুয়েশন 4, ইকুয়েশন 4 সাইন R1 ইকুয়াল টু সাইন আই বাই মিউ।
ঠিক আছে, নোট করো, অত পর্যন্ত নোট করে নাও, নোট করে নাও। এটাকে মুছে দিলাম। তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, এ প্লাস ডেল্টা ইকুয়াল টু এ প্লাস ডেল্টা ইকুয়াল টু মিউ এ আন্ডার রুট অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ডিভাইডেড বাই, দেখো এখানে মিউ স্কোয়ার ছিল, মিউ বের ভাটা, মিউ বের হলো ইন্টু কস আই 1। তাহলে কত হচ্ছে, মিউ কেটে গেল, থাকলো পরে কত, ডেল্টা ইকুয়াল টু এ আন্ডার রুট অফ মিউ স্কোয়ার, এটা কমন নিলাম, মাইনাস সাইন স্কোয়ার I1 ডিভাইডেড বাই কস I1 মাইনাস 1। প্রমাণ হয়েছে। তাহলে এটা হচ্ছে কোন কেসটা, যদি কি হয় I1 আপাতন কোণ এবং I2 আপাতন কোণ, নির্গমন কোণ R1 R2 যদি ক্ষুদ্র না হয়, এটা হচ্ছে কি মোর জেনারেল কেস। কারণ কি বলেছিলাম যে এ ক্ষুদ্র হলেই যে I1 I2 ক্ষুদ্র হবে তার কোনো মানে নেই, কিন্তু আবার I1 এর মানটা বা I2 মানটা 90 হতে পারে। ঠিক আছে, নোট করে নাও এটা। এবার দেখো প্রিজম থেকে নির্গমন রশ্মি না পাওয়ার জন্য এ বলতে কি প্রিজম কোণের সীমাস্থ মান, আর দ্বিতীয় হচ্ছে কি আয়ের সীমাস্থ মান আমাকে নির্ণয় করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা যদি লম্ব হয়, এখানে আয় কোণ আপতিত হলো I1, পি কিউ একটা রশ্মি, এটা আর বিন্দুতে আপাতিত হলো। তাহলে এই রশ্মিটা পাবো না, অর্থাৎ কি এই দিকে বের হয়ে আসবে না। এর অর্থ কি যে এই বিন্দুতে R2-র মানটা কত হতে হবে, সীমাস্থ কোণটা কত হবে, যদি সংকট কোণের সমান হয়, সংকট কোণের সমান হলে কী হবে, সেটা এই দিকে বের হয়ে যাবে। আর যদি সংকট কোণ থেকে বেশি কোণ আপাতিত হয় তাহলে কী হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। সেক্ষেত্রে কী হবে, আর আমি নির্গমন রশ্মি পাবো না, এদিকে কোনো রশ্মি পাচ্ছি না। তাহলে আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে কোনটাকে নেব। এই সংকট কোণ R2 ইকাল টু থিটা সি সমান আমরা নেব, কারণ কি এর থেকে কম নিতে পারবো না বা বেশি নিতে পারবো না, ক্যালকুলেশনে অসুবিধা। তাহলে কি যদি 1 নাম্বার, যদি R2 অর্থাৎ দ্বিতীয় প্রতিসারক তলে কিউ আর রশ্মি সি R2 ইকাল টু থিটা, যদি R2টা দ্বিতীয় প্রতিসারক রশ্মি তলে দ্বিতীয় প্রতিসারক তলে পিকিউ রশ্মির আপতন কোণ থিটা সি, রশ্মি আপাতন কোণ থিটা সি হলে নির্গমন রশ্মি, যদি নাম দাও এটাকে এ বি আর সি, এ সি তল ঘেঁষে বের হবে। তাহলে আমি এই কোণটাকে নেব। তাহলে R2 মানটা যদি গ্রেটার দেন থিটা সি হয়, R2 গ্রেটার দেন থিটা সি হলে কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না, কারণ অভ্যন্ত দ্বিতীয় প্রতিসারক তলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে দেখো এ বি প্রতিসারক তলে কী হবে, এ বি প্রতিসারক তলের ক্ষেত্রে কী লিখতে পারি, সাইন I1 ইকুয়াল টু কত লিখব, মিউ
সাইন R1 লেখা যাবে। আমাকে বের করতে হবে কার এ এর সীমাস্থ মান বের করতে হবে। অর্থাৎ কত আসছে দেখো, এখানে R1 কত আসবে, এখান থেকে লিখতে পারি কি R1 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ লেখা যাবে। আর এসির ক্ষেত্রে কত হবে, এসি প্রতিষ্ঠার তলের ক্ষেত্রে কত হবে দেখো, এটা হচ্ছে কত R1 R2 83 বলেছি, R2 ইকুয়াল টু 83 এখানে বলা আছে, ধরে নেব। অর্থাৎ কি এখানে R2 ইকুয়াল টু θc ধরলাম, তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে কত হবে মিউ সাইন R2 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, অর্থাৎ কত আসছে মিউ সাইন θc ইকুয়াল টু 1, অর্থাৎ কি সাইন θc ইকুয়াল টু 1 বাই মিউ লেখা যাবে। কোনো অসুবিধা? এটা একটা পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কত, যে R2 ইকুয়াল টু θc ইকুয়াল টু কত হবে সাইন ইনভার্স 1 বাই মিউ। আবার আমরা কি জানি এ আবার এ ইকুয়াল টু R1 প্লাস R2, R1 এর মান এখানে দেওয়া আছে, R2 মান এখানে দেওয়া আছে, অর্থাৎ কত হবে R1 প্লাস θc, অর্থাৎ কত আসছে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস কত আসছে সাইন ইনভার্স 1 বাই মিউ। এটা হচ্ছে কি এর সীমাস্থ মান। যেহেতু আমি θc অর্থাৎ কি R2 মানটা সীমাস্থ নিয়েছি, তল ঘেঁষে যাবে, এটা হচ্ছে সীমাস্থ, মানে θc R2 ইকুয়াল টু θc হলে তবে তল ঘেঁষে যাবে, এর থেকে একটু বেশি হলে কী হবে, সেক্ষেত্রে আর পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এ মান কত হবে সাইন ইনভার্স I বাই মিউ আর সাইন ইনভার্স 1 বাই মিউ। এরপর দেখো তো এখানে যদি হয় এরকম যে আয়ের মানটা I ইকুয়াল টু কেস 1, এটা নোট করে নাও, এটা। এবার দেখো কেস 1 কি, কেস 1 ফর I মিনিমাম I1 ইকুয়াল টু I মিনিমাম কত হবে, আয়ের মান ন্যূনতম কত হবে, সবচেয়ে কম কত হবে, যদি লম্ব আপাতন হয় সেক্ষেত্রে কত হবে, লম্ব আপাতনে I1 ইকুয়াল কত হবে 0 ডিগ্রি। তাহলে I1 যদি 0 হয় কত আসছে এখানে মানটা দেখো, সাইন 0 মানে কত 0, পড়ে থাকছে এটা শুধু, অর্থাৎ কত হবে এ ইকুয়াল টু কত হবে সাইন ইনভার্স 1 বাই মিউ, অর্থাৎ কত হবে θc। তাহলে কী হবে এ এর মান θc, হ্যাঁ লম্ব আপাতনের ক্ষেত্রে এ এর মান θc এর থেকে বেশি হলে কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না। ঠিক আছে, এবার কেস 2, আয়ের মান ম্যাক্সিমাম কত হবে, I ইকুয়াল টু I1 ইকুয়াল টু I ম্যাক্স কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ কি তল ঘেঁষে রশ্মি আপতিত হলে।
হলে আই ইকুয়াল টু 90 হবে, তাই তো? সেক্ষেত্রে কত আসছে দেখো তো, এখানে 90 বসাও, 90 মানে কত 1/μ, তাহলে কত আসছে দেখো, এ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 90/μ প্লাস সাইন ইনভার্স 1/μ, অর্থাৎ কত আসছে সাইন ইনভার্স 1/μ, আর এখানে একটা আছে সাইন ইনভার্স 1/μ, 2 সাইন ইনভার্স মিউ, অর্থাৎ কত হবে 2 থিটা সি। ঠিক আছে, তাহলে কত হতে হবে, আর এর মানটা যদি থিটা সির থেকে বেশি হয়, 2 থিটা সির থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, আর কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না। তাহলে এ এর মান 2 থিটা সি এর থেকে বেশি হলে, কোন ক্ষেত্রে বেশি হলে, আই ইকুয়াল টু 90 এর জন্য বেশি হলে কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না। এইখান থেকে অঙ্ক বেশি দেওয়া হয়, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এমসিকিউ অঙ্ক দেওয়া হয়, খেয়াল রাখবে, থিটা সি আর 2 থিটা সি। আই জিরোর জন্য কথা হবে, জিরো কমের জন্য কম, বেশির জন্য বেশি, নোট করে নাও। এরপর দেখো সেকেন্ড পার্টটা, অর্থাৎ কি আয়ের সীমাস্থ মান। সীমাস্থ মান এটা হচ্ছে I1। আগে বের করলাম যে এ এর সীমাস্থ মান, অর্থাৎ কি প্রিজম কোণের সীমাস্থ মান। এরপর দেখো তো এখানে আমরা জানি কি R1 প্লাস R2 ইকুয়াল টু এ, তল ঘেঁষে নির্গত হওয়া মানে হচ্ছে কি R2 ইকুয়াল টু থিটা সি হতে হবে। তাহলে আয়ের সাথে কি সম্পর্ক দেখো তো, আই যদি ইনক্রিজ করে I1, তাহলে R1 কি করবে, ইনক্রিজ করবে, আর R1 যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, R2 কী করবে, ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে, কারণ কি R1 এবং R2-র মানটা হচ্ছে কি এ মানে কি এটা ধ্রুবক রাশি। একটা প্রিজমের প্রতিসারক কোণ তো ধ্রুবক, এমন তো নয় যে প্রিজমটা বিভিন্ন সময় বিভিন্ন আকার নেবে, কাঁচের প্রিজম একটা, সেটা ফিক্সড। তাহলে কি যে আর বাড়লে কি হচ্ছে R2 কমে যাচ্ছে, তাহলে আমাকে পাবো না সেই শর্ত নির্ণয় করবো, অর্থাৎ আমাকে দেখতে হবে কি R1-এর মান যদি কম হয় তাহলে R2-র মানটা ইনক্রিজ হবে, আর R1-এর মান কখন কম হবে, যখন কত হবে I1-এর মানটা ডিক্রিজ করবে। তাহলে I1-এর মানটা কত ন্যূনতম কত নেব, সেক্ষেত্রে কি কোনো রশ্মি পাবো না বা তল ঘেঁষে বেরোবে। তো আমাকে বের করতে হবে কি এই কন্ডিশনটা। ঠিক আছে, দ্বিতীয় প্রতিসারক তলে একই কথা, তলে কিউ আর রশ্মি R2 ইকুয়াল টু থিটা সি কোণে আপতিত হলে নির্গমন রশ্মি AC তল ঘেঁষে নির্গত হবে। ঠিক আছে, R2 গ্রেটার দেন থিটা সি হলে কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না। আবার কি জানি আমরা যে R1 প্লাস R2 ইকুয়াল টু ধ্রুবক, আবার R1 প্লাস R2 ইকুয়াল টু এ সমান হচ্ছে কি ধ্রুবক, আবার R1 এর মান I1 এর উপর নির্ভরশীল,
I1 বাড়লে R1 বাড়বে, ফলে R2 কমবে। তার নির্গমন রশ্মি না পাওয়ার জন্য R1কে কম হতে হবে, তাই নয় কি? কারণ R2 মান যদি কমে যায় তার মানে কি থিটাসি থেকে কমে গেল, থিটাসি থেকে কমে গেল তো এদিকে বেরিয়ে যাবে। আমাকে কী করতে হবে? থিটাসি থেকে বেশি করতে হবে, থিটাসির থেকে বেশি হলে তবে কখনো সেটা আর বের হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে কী হবে যে R1 প্লাস R2 ইকুয়াল টু এ, সেক্ষেত্রে আমি করলাম কি R1 প্লাস থিটা সি ইকুয়াল টু এ করলাম, অর্থাৎ কি R1 ইকুয়াল টু এ মাইনাস থিটা সি। যেখানে কী হবে, আমাকে হতে হবে কি R2 গ্রেটার দেন থিটা সি হতে হবে। এবার দেখো আমি লিখতে পারি কি কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আগে লিখেছিলাম কি এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে একই ব্যাপার, সেক্ষেত্রে কত লিখব সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। এখানে R1-এর জায়গায় মানটা পুট করে দেবো। দেখো এখানে বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 ইন্টু আপাতন কোণের সাইন সমান এখানকার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ আর এখানকার প্রতিসরাঙ্ক হচ্ছে R2। কথা হচ্ছে মিউ সাইন কথা হবে এ মাইনাস থিটা সি। ফর্মুলা ভ্যালু এটাকে কথা হবে মিউ সাইন এ কস থিটা সি মাইনাস মিউ সাইন থিটা সি কস এ। আর আমরা থিটা সি সমান কত জানি? সাইন থিটা সি সমান 1/μ, অর্থাৎ কি সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি মাইনাস মিউ সাইন থিটা সি কস এ। ঠিক আছে, নোট করে নাও। আবার আমরা জানি কি আবার সাইন থিটা সি সমান জানি কত 1/μ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত সাইন I1 এখানে কত লিখব মিউ সাইন এ ইন্টু কত রুট ওভার অফ 1 মাইনাস 1/μ স্কোয়ার মাইনাস মিউ 1/μ সাইন থিটা সি মানে 1/μ ইন্টু কস এ। দেখো কেটে যাবে এখান থেকে, এটা সাইন এ আন্ডার রুট অফ 1 মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ, অর্থাৎ কথা আসছে সাইন ইনভার্স অর্থাৎ I ইকুয়াল টু I1 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এ আন্ডার রুট অফ কস এ। এটা হচ্ছে কি সীমাস্থ মান। এরপর দেখো এই মানটা যদি I1-এর মানটা যদি এর থেকে বেশি হয়ে যায়, বেশি হলে কী হবে R2-র মান R1-এর মানটা বেড়ে যাবে, R1-এর মান যদি বেড়ে যায় R2-র মানটা কমে যাবে, সেক্ষেত্রে নির্গমন রশ্মি মান পাওয়া যাবে। আর যদি কী হবে এর থেকে কম হয় তাহলে কী হবে R1-এর মান কমে যাবে, কমে গেলে কী হবে R2 মানটা বাড়বে, সেক্ষেত্রে নির্গমন রশ্মি পাওয়া যাবে না। অর্থাৎ কি I এর মান এর থেকে কম হলে R1-এর মান কম হবে, লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য লিখছি, কম হবে, ফলে R2 এর মান থিটা সি এর থেকে বেশি হবে। তাই কোনো
তাই অভ্যন্তরীণ পুনরাবর্তী ফলন ঘটবে। ফলন ঘটবে, তাই কী হবে, কোনো নির্গমন রশ্মি পাওয়া যাবে না। এটা নোট করে নাও। আরেকটা অঙ্ক করাবো, অঙ্কটা লেখাচ্ছি, সেম টাইপের অঙ্ক। দেখো বলা আছে কি, এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটা প্রিজমের প্রথম তল ঘেঁষে একটা রশ্মি আপাতিত হলো। ছবিটা উল্টো এঁকেছি, ছবিটা দেখো, এর যে ছবি ছিল যে ক্যালকুলেশনের, সেই ছবিটা আঁকা আছে। এবং দ্বিতীয় প্রতিসারক তল থেকে থিটা কোণে নির্গত হলে প্রমাণ করো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে এটা। তো এই ছবিটা যেটা ছিল এখানে যেটা এঁকেছিলাম সেটা কী ছিল, এটা I1 ছিল, এটা নির্গমন রশ্মি, দ্বিতীয় প্রতিসারক তল। আলোর পথ তো প্রত্যাগমন করে, তাহলে রশ্মিটা যদি এদিকে যায় কোনো অসুবিধা আছে? উল্টো হয়ে যাবে। অর্থাৎ কি, এটা আমার 90 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা প্রথম ফার্স্ট ধরে নিলাম। এটা কত, আয়ের জায়গায় কী বলা আছে, থিটা বলা আছে। ছবিটা জাস্ট উল্টো, মানে রশ্মি কী হয়, প্রত্যাগমন করে, অর্থাৎ কি পথটা এদিক করে হয়। আমি এখান থেকে তোমাকে টর্চ মারছি, তোমার কাছে যাচ্ছি, তোমার থেকে আমার দিকে টর্চ মারলে আমার কাছে আসবে, এটাই ব্যাপার, একই পথ ধরে আসবে। তাহলে দেখো তো, এই প্রমাণটা যেটা ছিল আমি এখান থেকেই ড্র করার চেষ্টা করছি, মানে করে দিচ্ছি, তোমরা পরে লিখে লিখে করবে। আমি শুধু কী করবো, এর জায়গায় থিটা বসাবো, আর কিচ্ছু করবো না। তাহলে কত আসছে দেখো তো, সাইন থিটা ইকুয়াল টু মিউ সাইন এ, কত আসছে, আন্ডার রুট অফ মিউ স্কোয়ার মাইনাস 1, সরি এটা বসাই, এটা মাইনাস কস এ, শুধু I1 জায়গায় থিটা বসালাম। কত আসছে দেখো, সাইন থিটা প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ সমান কত আসছে, আন্ডার রুট অফ মিউ স্কোয়ার মাইনাস 1, স্কোয়ার করে দাও, কি সাইন থিটা প্লাস কস এ বাই সাইন এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে কত আসছে এখানে, মিউ ইকুয়াল কত আসছে, মিউ ইকুয়াল টু, এটা এলেতে প্লাস হবে 1 প্লাস সাইন থিটা প্লাস কস এ ডিভাইড বাই সাইন এ তার হোল স্কোয়ার আন্ডার রুট অফ, এই স্কোয়ার জন্য কথা হবে হাফ, হলো, হয়ে গেল প্রমাণ। একই জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। তুমি আগে এই ছবিটা করেছো বলে এই ছবিটা হবে না এরকম নয়, জাস্ট ছবিটাকে উল্টো এঁকে দেবে, কেমন আঁকবে, ক্যালকুলেশন সবই সেম। এখানে হলো কি, তল ঘেঁষে আপাতিত হলো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখান থেকে বেরিয়ে গেল কোনটা কোণে, থিটা কোণে বেরিয়ে গেল, ব্যাপার মিটে গেল ঝামেলাটা। ঠিক আছে, এটা ছবি হবে, একই রকম ছবি। এরপর দেখো, একটা প্রিজম যার প্রতিসারক কোণ হচ্ছে কত, 75 ডিগ্রি, প্রথম প্রতিসারক তলে আপাতন কোণ হচ্ছে I, প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় প্রতিসারক তলে আপাতন কোণ R2 এবং নির্গমন কোণ হচ্ছে কোণটা, এটা 90 ডিগ্রি। তল ঘেঁষে নির্গত হলে বলা হচ্ছে কত, I1 এর মান কত হলে এই তল থেকে তল ঘেঁষে নির্গত হবে রশ্মি, অর্থাৎ কি এখানকার প্রতিসরণ কত, মিউ টু ইকুয়াল টু √3√2/4, এখানে একটা তরল রাখা আছে, সেই তরলটা হচ্ছে কি দ্বিতীয় প্রতিসারক তলে সংস্পর্শে আছে। আমাকে বের করতে হবে কত, আয়ের মানটা কত। সিম্পলি অঙ্ক, তোমরা উদাহরণের অঙ্কগুলো সব করবে ভালো করে, কারণ উদাহরণ থেকে অঙ্ক প্রায় দেয়। তাহলে এটা মান কত হবে, R2 ইকুয়াল টু সাইন থিটা সি, তাই তো, R2 ইকুয়াল টু থিটা সি, অর্থাৎ কী লিখবো আমি, এখানে অ্যাপ্লাই করলে সাইন কত হবে, কিউ বিন্দু নাম দেওয়া যদি কিউ, পি কিউ সরি আর, তাহলে কথা আর বিন্দুতে কী লিখবো আমি, আর বিন্দুতে μ1 সাইন R2 ইকুয়াল টু μ2 সাইন 90, কারণ 90 বলা আছে, অর্থাৎ কথা হবে মিউ সাইন R2
ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান হবে। অর্থাৎ কথা আসছে সাইন আর টু ইকুয়াল টু মিউ টু মান কত বলা আছে, এটা 3√2/4। মিউ ওয়ানের মান কত বলা আছে, কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 ইন্টু 2/3 1/√2, অর্থাৎ R2 ইকুয়াল টু থিটা সি ইকুয়াল টু কত আসছে 45 ডিগ্রি। R2 মান পেয়ে গেলাম। R2 মান যদি পাওয়া হয় তাহলে R1 এর মান পাওয়া যাবে, অর্থাৎ কি R1 প্লাস R2 ইকুয়াল টু জানি কত A, অর্থাৎ R1 ইকুয়াল টু A মাইনাস R2, অর্থাৎ R1 ইকুয়াল টু 75 মাইনাস 45 ডিগ্রি সমান 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে কার মান, I1 এর মান। অর্থাৎ কিউ বিন্দুতে কি লিখব, মিউ নট সাইন I1 সমান মিউ ওয়ান সাইন R1। তাহলে কত আসছে, কত এর মান কত 1, কারণ এটা হচ্ছে কি বায়ু মাধ্যম আছে, বায়ু। তাহলে কত আসছে সাইন I1 ইকুয়াল টু মিউ ওয়ান, মিউ ওয়ানের মান কত 3/2 সাইন R1 মান কত 30 ডিগ্রি, 3/4, অর্থাৎ কত হবে I ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। ঠিক আছে, তোমরা অবশ্যই উদাহরণ অঙ্কগুলো করবে, উদাহরণ অঙ্কগুলো থেকে অনেক অঙ্ক আসে। আর একটা অঙ্ক করাবো, এটা নোট করে নাও। দেখো এটা প্রবলেমটা, তিনটে প্রিজম আছে, তিনটে প্রিজমকে এভাবে বসানো আছে। আমি স্টেটমেন্টটা দিয়ে দেবো পড়ে। একটা প্রিজম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি প্রথম প্রতিসারক তল, এটা দ্বিতীয় প্রতিসারক তল, এর প্রতিসারক তলের সাথে আরেকটার প্রথম প্রতিসারক তলকে লাগিয়ে দেওয়া হয়েছে। আবার এর দ্বিতীয় প্রতিসারক তলের সাথে আরেকটা প্রিজমের প্রথম প্রতিসারক তলকে যুক্ত করা আছে, অর্থাৎ কি শ্রেণী সমবায় লাগানো আছে বলতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে বলেছে কি এদের প্রতিসারক কোণের মান কত বলেছে, এটার মান 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি, আর এটার মানও 90 ডিগ্রি বলা আছে। এবং বলেছে কি যে যে রশ্মিটা এখান থেকে যাচ্ছে সেটা এখানে কি বিনা বিচ্যুতিতে নির্গত হচ্ছে, অর্থাৎ কি এই রশ্মিটা আর এই রশ্মিটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল, বিনা চ্যুতিতে রশ্মিটি নির্গত হলো। তার মানে কি ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে কথা আসছে দেখো তো, 0 ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এর সবার কত 90 ডিগ্রি। আমি ধরলাম এটা একটা প্রিজম। তাহলে কথা আসছে দেখো তো যে I1 প্লাস I2 ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ I2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস I1, এটা হবে, এটা কথা হবে সমান 90 ডিগ্রি মাইনাস I1 হবে। এবার দেখো এখানে আছে R1, এটা R2, আবার কি লিখতে পারি R1 প্লাস R2 ইকুয়াল টু 90 ডিগ্রি, একটা হলো। এটার ক্ষেত্রে কত লিখবো R3 প্লাস R4 ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ প্রিজমের প্রতিসারক কোণ কত 90 ডিগ্রি। এখানে কত R5 প্লাস R6, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি, হবে কি না। এবার দেখো প্রথমটার ক্ষেত্রে বলা আছে প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক μ2, তৃতীয় প্রতিসরাঙ্ক হচ্ছে μ3। তাহলে আমি যদি পি বিন্দুতে না হয় পি বিন্দুতে, সেক্ষেত্রে কী লিখব, বায়ু মাধ্যম আছে, তো কথা হবে সাইন I1 ইকুয়াল টু কত হবে সাইন μ1 সাইন R1 লিখতে পারি। অর্থাৎ কথা আসছে এখানে আমি এক কাজ করব, R1 সমান কত জানি, R1 প্লাস R2 ইকুয়াল টু 90 ডিগ্রি জানা আছে, এখানে মানটা বসাবো না। এটাকে এভাবে লিখতে পারো μ1
সাইন আর ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার আই ওয়ান। 1 নাম্বার দাও। এরপর কিউ বিন্দু যাও। কিউ কি হবে? এটা মিউ ওয়ান আছে, এটা মিউ টু আছে, কত আর টু আছে, আর থ্রি আছে, তাহলে মিউ ওয়ান সাইন আর টু সমান মিউ টু সাইন আর থ্রি। এটা আপাতন কোণ, তাহলে এর মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আর টু, এর মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আর থ্রি। ঠিক আছে, এখান থেকে আমি কী করবো, আর টুর মানটাকে আর ওয়ানের ফর্মে লিখবো, কারণ কি জানি আমরা আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি যে মিউ ওয়ান সাইন 90 মাইনাস আর ওয়ান ইকুয়াল টু মিউ টু সাইন আর থ্রি। অর্থাৎ কত আসছে এখানে, মিউ ওয়ান কস আর ওয়ান ইকুয়াল টু মিউ টু সাইন আর থ্রি। এক্ষেত্রেও করা যাবে কি, মিউ ওয়ান স্কোয়ার কস স্কোয়ার আর ওয়ান ইকুয়াল টু মিউ টু স্কোয়ার সাইন স্কোয়ার আর থ্রি। এটা 2 নাম্বার দাও। এবার যাবো কি আর বিন্দুতে, কথা হবে আর কি হবে, আর ফোর আর এখানে কত আছে আর ফাইভ। সেক্ষেত্রে কথা হবে এখানে কত মিউ টু আর এটা মিউ থ্রি, তাহলে মিউ টু সাইন আর ফোর ইকুয়াল টু মিউ থ্রি সাইন আর ফাইভ। আর এটা কথা হবে আর সিক্স। এখান থেকে কী করবো, এই মানটাকে বাদ দেবো, আর ফোরটাকে বাদ করে কী করতে পারি, 5 করতে পারি, 3 করতে পারি। মানটা বসাও, কত আসবে, মিউ টু সাইন আর ফোর, আর কত ধরি 90 মাইনাস আর থ্রি, আর থ্রি প্লাস আর ফোর ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে আর ফোর সময় কত হবে 90 ডিগ্রি মাইনাস আর থ্রি, মিউ টু 90 মাইনাস আর থ্রি ইকুয়াল টু মিউ থ্রি সাইন আর ফাইভ। এটা ঘুরিয়ে লিখছি, কত হবে মিউ থ্রি মিউ টু কস আর থ্রি সমান মিউ থ্রি সাইন আর ফাইভ। এটা ঘুরিয়ে লিখে পরে, ঠিক আছে, অর্থাৎ কি মিউ থ্রি স্কোয়ার করে দিলাম সাইন স্কোয়ার আর ফাইভ ইকুয়াল টু মিউ টু স্কোয়ার কস স্কোয়ার আর থ্রি। এটাকে দাও 3 নাম্বার সমীকরণ। আর একটা বাকি রইল, কোনটা, কোন বিন্দু, এখানে এই বিন্দুটা পি কিউ আর এস বিন্দু। এবার এসে কথা হবে এস বিন্দুতে কত আছে, এখানে আর থ্রি আছে আর এখানে বায়ু মাধ্যম আছে, তাহলে কি লিখবো, মিউ থ্রি সাইন আর ফাইভ, সরি আর সিক্স ইকুয়াল টু 1 ইন্টু সাইন কত 90 মাইনাস আই ওয়ান, 90 মাইনাস আই ওয়ান, আই টু মানটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে মিউ থ্রি এখানে কী করবো, আর সিক্সটা কী করবো, আর সিক্স প্লাস আর ফাইভ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ কত আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল কত 90 ডিগ্রি হয়, আর কি মিউ থ্রি সাইন 90 মাইনাস আর ফাইভ ইকুয়াল টু সাইন, সরি কত হবে কস আই ওয়ান, কথা হচ্ছে মিউ থ্রি সাইন আর ফাইভ সমান কস আই ওয়ান। এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে দাও 4 নাম্বার। এরপর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করো। ক্যালকুলেশন তোমরা লিখে করো। দেখো কত আসছে, দেখো তো এখানে কত আছে, মিউ ওয়ান স্কোয়ার সাইন আর ওয়ান স্কোয়ার, মিউ ওয়ান স্কোয়ার কস আর ওয়ান স্কোয়ার, তাহলে কথা হবে এটা আলটিমেটলি মিউ ওয়ান স্কোয়ার হবে। তাহলে এটার সাথে এটা যোগ করলে, আমি তো শর্টে করছি, তোমরা খাতাতে লিখবে, লিখে করবে, এটা প্লাস যদি এটা করো তাহলে কত আসবে, মিউ ওয়ান স্কোয়ার আসবে, কত হলো মিউ ওয়ান স্কোয়ার। আবার দেখো
এইটা প্লাস যদি এটা করো কত আসবে মিউ থ্রি স্কোয়ার, কারণ এটা সাইন স্কোয়ার আর ফাইভ, সরি সাইন স্কোয়ার আর ফাইভ আসছে দুটোই, তাহলে এখানে আসবে না, কত আসবে মিউ থ্রি প্লাস মিউ থ্রি স্কোয়ার সাইন স্কোয়ার আর ফাইভ, দুটো হয়ে যাচ্ছে কত টু মিউ থ্রি স্কোয়ার সাইন স্কোয়ার আর ফাইভ হলো। এইটা প্লাস এইটা দুটো একই টার্ম আছে। এবার ডান দিক চলে যাও, সমান এখানে কত আছে সাইন স্কোয়ার আই ওয়ান, এখানে কত আছে সাইন স্কোয়ার আর থ্রি, এখানে কত আছে কস স্কোয়ার আর থ্রি। দেখো তো এইটা প্লাস এটা কত হবে, সমান প্রথমে লিখে নিই সাইন স্কোয়ার আই ওয়ান প্লাস, এবার এটা থেকে আর এটা থেকে কত আসছে মিউ টু স্কোয়ার কস স্কোয়ার আর থ্রি, মিউ টু স্কোয়ার সাইন স্কোয়ার থ্রি, তাহলে কত আসবে দুটো থেকে ওয়ান হয়ে যাবে, প্লাস মিউ টু স্কোয়ার, এখানে পড়ে আছে কি কস স্কোয়ার আই ওয়ান। ঠিক আছে, এরপর দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত হবে ওয়ান হবে, হবে কি না, তাহলে এটা ওয়ান চলে আসবে দুটো মিলে। কোথাও একটা মিস্টেক হয়েছে, দেখো এটা মিস্টেক করেছি, কত হবে এটা 90 মাইনাস আর ফাইভ মানে কত হবে, এখানে মিস্টেক ছিল কারেকশন করে নাও, এটা হবে কস স্কোয়ার আর ফাইভ, তাহলে কস স্কোয়ার আর ফাইভ হলে এটা কত হবে মিউ থ্রি হবে। ঠিক আছে, এটা কারেকশন করে নেবে, এটা যদি কস স্কোয়ার আর ফাইভ হয় তাহলে এটা কত হবে মিউ থ্রি হবে, কারণ এটা সাথে এটা করলে কত আসবে মিউ থ্রি স্কোয়ার, তাহলে কত আসছে দেখো তো মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার, এখানে মাইনাস সরি মিউ থ্রি স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার ইকুয়াল টু দুটো মিলে ওয়ান। প্রমাণিত। এখান থেকে এমসিকিউ দিতে পারে, যে কোনো দুটো প্রতিসরাঙ্ক বলে দেবে, তৃতীয়টার প্রতিসরাঙ্ক বের করতে হবে, যে কোনো দুটোর প্রতিসরাঙ্ক বলে দেবে, তৃতীয়টার প্রতিসরাঙ্ক বলে দিতে হবে, বের করতে হবে। এখানে 50 ডিগ্রি বলে দিল, এখানে কিছু বললো না, এবং বলে দিল কি রশ্মিটা বিনা চ্যুতিতে নির্গত হয়েছে, এর মান 90 ডিগ্রি হলে তৃতীয়টার প্রতিসরাঙ্ক কত বা মাঝেরটার প্রতিসরাঙ্ক কত। এখানে দেখো ফার্স্ট আর লাস্ট মাইনাস মাঝের, প্রথম প্লাস তৃতীয় মাইনাস মাঝের সমান ওয়ান, এখান থেকে মান বসিয়ে নেবে। ঠিক আছে, এটা এমসিকিউ আকারে দিতে পারে, নোট করে নাও। এরপর দেখো প্রিজম দ্বারা গঠিত প্রতিবিম্ব, প্রতিবিম্বটা কেমন হবে দেখো, এখানে হয়েছে কি পি কিউ আছে কেমন, বস্তুটা আছে এরকম, প্রতিবিম্ব হচ্ছে কেমন উল্টানো, তাই তো, তাহলে উল্টানো প্রতিবিম্ব যদি হয়, সব ক্ষেত্রে উল্টানো প্রতিবিম্ব গঠিত হয়েছে, এক্ষেত্রেও কী হয়েছে উল্টানো প্রতিবিম্ব গঠিত হয়েছে। জানি কি যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হয়, বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত 42 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিচ্ছিলাম, দেখলে 42 ডিগ্রি মতো 42 ডিগ্রি। এখানে দেখো রশ্মিটা লম্বভাবে আপাতন হয়েছে, তাহলে লম্বভাবে হলে কী হবে, কোনো রকম চ্যুতি হলো না, তাহলে এটা যদি 45 হয় তাহলে এটা কত হবে, এটাও 45 হবে, আর এটাও কত হচ্ছে 45 হচ্ছে, তাহলে আপাতন কোণ কত হচ্ছে 45, তাহলে আপাতন কোণ যদি 45 হয় সেক্ষেত্রে কী হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তাহলে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কত হচ্ছে 45, অতএব কী হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে রশ্মিটার চ্যুতি কত 90 ডিগ্রি, এখানে চ্যুতি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই প্রিজমটা কেমন দেখো, প্রতিসরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা 45 এবং এটা যদি 45 হয় তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ কি সমদ্বিবাহু সমকোণী প্রিজম, সমদ্বিবাহু সমকোণী প্রিজম, সমদ্বিবাহু সমকোণী প্রিজম, মানে একটা কোণ হচ্ছে কি সমকোণ। ঠিক আছে, এক্ষেত্রে কথা হচ্ছে দেখো চ্যুতিটা আলোটা এদিকে যাচ্ছিল আবার এদিকে ঘুরে এসছে, এখানে চ্যুতি কত, চ্যুতি কোণ 180 ডিগ্রি 180 ডিগ্রি। ঠিক আছে, এক্ষেত্রেও কথা হবে
এখানে কোনটা কথা হচ্ছে 45 ডিগ্রি, এখানেও কথা হয়ে যাচ্ছে কোনটা 45 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ কি সংকর্ষণের মান হচ্ছে 42 ডিগ্রি, সে জায়গায় আমার আপাতন কোণ হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে কী হবে, রশ্মিটা সবসময় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে এখানে দুবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে রশ্মিটার চ্যুতি কত হচ্ছে 180 ডিগ্রি, এখানে একবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কত হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানে দেখো চ্যুতি হচ্ছে 0, চ্যুতি সমান 0, আর কি রশ্মিটা যেদিকে যাচ্ছিলো সেই পথেই, মানে কি এটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এটা, তো রশ্মির চ্যুতি কত 0। এখানে প্রতিবিম্ব গঠন করেছে কি অবশিষ্ট, এখানেও প্রতিবিম্ব গঠন হয়েছে অবশিষ্ট, তাহলে এখানে অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এখানেও অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, চ্যুতিগুলো মান হচ্ছে এটা 0, এটা 180 ডিগ্রি। ছবিগুলো ভালোভাবে অঙ্কন করে রাখবে। এরপর হচ্ছে এখানে যদি প্রতিবিম্ব গঠিত হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাহলে সমতল দর্পণের সাথে পার্থক্য কী হবে, বা মিররের থেকে পার্থক্য কী হবে। বাড়িতে যদি মোটা আয়না থাকে কাঁচ, তুমি নিয়ে দাঁতটা ভালো করে লক্ষ্য করো, দাঁতটা ভালো, মানে দাঁতের ছবিটা বা কোনো আঙুলের ছবি দেখো, ডবল প্রতিবিম্ব গঠন হয় দেখবে সবসময়। মানে একটা হচ্ছে কি মেন প্রতিবিম্ব, তার উপরে একটা হালকা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এবং কি হয়, দর্পণের ক্ষেত্রে সম্পূর্ণ রশ্মিটা প্রতিফলিত হয় না, কিছু অংশ শোষিত হয়, ফলে কি হয় প্রতিবিম্বটা উজ্জ্বল হয় না, ডবল প্রতিবিম্ব হয়। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রশ্মিটাই প্রতিফলিত হয়। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কী হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ফলনে 100% রশ্মি প্রতিফলিত হয়। তাহলে 100% যদি প্রতিফলিত হয় তাহলে সুবিধা কী হবে বললাম, যে উজ্জ্বল বেশি হবে, উজ্জ্বল বেশি হবে কার থেকে, সমতল দর্পণের থেকে উজ্জ্বল বেশি হবে। সমতল দর্পণে কী হবে বললাম, আবার ডবল প্রতিবিম্ব সৃষ্টি হয়, শোষিত হয়, সম্পূর্ণ রশ্মি প্রতিফলিত হয় না, কিন্তু এখানে সম্পূর্ণ রশ্মি প্রতিফলিত হয়। আর এটা হচ্ছে কি উল্টানো প্রতিবিম্ব গঠন হবে। এরপর কিছু কিছু ইনস্ট্রুমেন্টে কী হয়, অনুবীক্ষণ যন্ত্রগুলোতে এইগুলোকে কাজে লাগিয়ে কী করা হয়, প্রতিবিম্বটাকে সোজা করা হয়। ধরুন এটা উল্টানো প্রতিবিম্ব আছে, একটা প্রতিবিম্ব উল্টানো হয়েছে, তো এটা যদি এরকম হয় প্রতিবিম্বটা, এর প্রতিবিম্ব এটা যদি বস্তুটা এরকম থাকে, তাহলে প্রতিবিম্ব কেমন হবে, এরকম হবে। তাহলে একটা লেন্স, একটা অনুবীক্ষণ যন্ত্র একটা উল্টানো প্রতিবিম্ব গঠন করলো, আমার দেখতে অসুবিধা, সেটাকে আমি এখানে ফেলালাম, সেটা কীভাবে আবার সোজা হয়ে যাবে। তাহলে এটাকে ইউজ করে কী হয়, অনেক যন্ত্রে ইউজ করে প্রতিবিম্বকে সোজা করা হয়, অবশিষ্ট প্রতিবিম্বকে সমশিষ্য করতে ব্যবহার করা হয়। অবশিষ্ট প্রতিবিম্বকে সোজা বা সমশিষ্য করতে প্রিজম ব্যবহার করা হয়। যদি আমি দর্পণ ব্যবহার করতাম সেক্ষেত্রে কী হতো, পার্শ্ব পরিবর্তন ঘটতো, হবে না। আবার অন্য লেন্স দ্বারা করলে সেক্ষেত্রে অসুবিধা হতো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রেই একমাত্র সম্পূর্ণ উজ্জ্বলতা এবং পরিষ্কার স্পষ্ট প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, 3টি ছবি আছে, ছবিগুলো ভালো করে পড়বে, বইয়ে ডেসক্রিপশন দেওয়া আছে, একটু দেখে নেবে। এরপর সমস্যা হচ্ছে কি, একটা প্রিজম কিনতে গেলে মোটামুটি অনেক 1-1.5 টাকা ভালো প্রিজম দাম নিয়ে নেবে, আর একটা দর্পণ কত দাম পড়বে, 20-30 টাকা দাম পড়বে, 30 টাকা ভালো দর্পণ পাওয়া যাবে, ছোটো দর্পণ। তাহলে আবার এইটুকু দর্পণে 20-30 টাকাও পড়বে না, ছোট্ট মতো, কিন্তু একটা প্রিজম কিনতে গেলে সেটা দামটা অনেক বেশি, কষ্ট হয়ে যায়, এটা অসুবিধা। ঠিক আছে, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।